হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া বিব্রতকর বলছেন সংস্কৃতি উপদেষ্টা। স্বরাষ্ট্রের দাবি, নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না। ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে নগর ভবনের সামনে ব্লকেট সমর্থকদের। আইনি জটিলতাই কারণ বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। তারেক রহমানের দেশে ফেরা কেউ আটকাতে পারবে না, সরকারের আশেপাশে স্বৈরাচারের দোসরদের অবস্থান, অভিযোগ বিএনপির। চড়া ডিমের বাজার, ডজনের দাম 150-র কাছাকাছি। গরমে মুরগি মারা যাওয়ায় উৎপাদন কমার দাবি খামারিদের। বার্ড ফ্লুর কারণে দীর্ঘদিন অনেক মুরগি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে যে ডিমটা শর্ট হয়েছে। আমরা হিসাব করি 10.5 টাকার মতো খরচ পড়ে, অথচ বিগত 4 থেকে 5 মাস যাব ডিমের বাজার 8 টাকা থেকে 9 টাকা। এবং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার আয়োজক ভারতের, টুর্নামেন্ট বাতিলের শঙ্কা, দাবি ভারতীয় গণমাধ্যমে। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম এবং আমি তানজিম শাফিন। রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে সিএমএম আদালতে তোলার পর পুলিশ রিমান্ড চাননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত। জুলাই আন্দোলনের সময় তিনি বিদেশে থাকায় কিভাবে সে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রশ্ন রাখেন আসামি পক্ষের আইনজীবী। শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন এই চিত্রনায়িকা। আরও জানাবেন রাব্বি হোসেন। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমা জগতে প্রশংসা কুড়ালেও আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা থাকায় ব্যাপক সমালোচনার কেন্দ্র ছিলেন এই অভিনেত্রী। রোববার এই নুসরাতকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ভাটারা থানায় হস্তান্তর করে এক দফা জিজ্ঞাসাবাদ করে পাঠানো হয় ডিবি কার্যালয়ে। সেখানেও দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার নুসরাত ফারিয়াকে তোলা হয় সিএমএম আদালতে। পুলিশ রিমান্ড আবেদন না করলেও ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতের এজলাসে শুনানি চলার সময় নুসরাত ফারিয়াকে অনেকটা বিমূর্ষ অবস্থায় দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন চুপচাপ। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। নুসরাত ফারিয়া বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। অনলাইন জুয়ার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেখান থেকে এই বাটা থানা নেওয়া হয়, সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। এদিকে জুলাই আন্দোলনের সময় নুসরাত ফারিয়া বিদেশে অবস্থান করেছেন। আন্দোলন দমনে কিভাবে সে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছেন রাষ্ট্রপক্ষকে প্রশ্ন ছুড়ে দেন তার আইনজীবীরা। ডেট অফ অকারেন্স ওই সময় উনি কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে 22 তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামিনের ফিরে শুনানি হবে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়, যা তদন্ত করে বের করা হবে। আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় তাদের এই ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন যাদেরকে আমরা পাই, এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যারা জড়িত ছিল। এদিকে পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা। চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় সরকার বিব্রত।
সোমবার ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরদার ফারুকী। পোস্টে তিনি আরও বলেন, ঢালাও মামলার ক্ষেত্রে তদন্ত শেষ করার আগে কাউকে গ্রেপ্তার না করার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। তাই এ ধরনের গ্রেপ্তারের ঘটনা সমর্থনযোগ্য নয়। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রীকেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা ঠিক হয়নি বলে মনে করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ওভার নার্ভাসনেস থেকেই এই ঘটনাগুলো ঘটতে পারে বলে ফেসবুক পোস্টে লেখেন সংস্কৃতি উপদেষ্টা। কোনো নিরপরাধকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সচিবালয় সাংবাদিকদের আরও বলেন, জুনের 3 তারিখের মধ্যেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন, আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না। ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তার সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটক আটকে গত কয়েকদিনের মতো আজও বিক্ষোভ করেছেন ইশরাকের সমর্থকরা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন তারা। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা জানালেন, আইনি জটিলতায় নিরসন না হওয়া পর্যন্ত সমাধানে আসা সম্ভব হয়নি। মেহরিন রানী জানাচ্ছেন বাকিটা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 5 দিনের মতো সোমবার সকালেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে থাকে ইশরাক সমর্থিত কর্মীরা। ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সব সেবা বন্ধ করে দিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী ব্লকেট কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকরা। ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের প্রধান ফটক আটকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। স্লোগানের পাশাপাশি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। চলে সুরে সুরে প্রতিবাদ। এ সময় উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করেন ইশরাক সমর্থকরা। মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশের 22 দিন পার হলেও দায়িত্ব বুঝে না দিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন ইশরাক সমর্থকরা। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ পূরণের জন্য আজকে 5 দিন ধরে এখানে অবস্থান নিচ্ছি। দাবি যদি না মানে তাহলে আমরা এর থেকে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছি। এ সময় অনতিবিলম্বে দাবি না মানা হলে এই ব্লকেট কর্মসূচির মাধ্যমে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। সরকারের প্রতি দেখেছে আহ্বান থাকবে, সরকার যেন খুব দ্রুত এটির একটা দেশে সুরাহা করে দিয়েছে, নগরবাসীকে স্বস্তি দান করে। তাকে এখনো আমরা অনুরোধ করছি নগরবাসী হিসেবে তাকে সেবা করার সুযোগ করে দেওয়া হোক। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আইনি জটিলতা নিরসন না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। এটা দুঃখজনক। আমরা আশা করব যে যারা সেখানে আন্দোলন করছেন, আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন। এ সময় তিনি রাস্তা বন্ধ করে টানা আন্দোলন করাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। মেহরিন অ্যানি, এখন ঢাকা। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী মেহরিন আনি। সবশেষ অবস্থা জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আনি, আপনার তৈরি করা একটি প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে দেখছিলাম যারা ইশরাক সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ চালাচ্ছেন, এই ব্লকেট কর্মসূচিও চালাচ্ছেন। সেটি কতক্ষণ নাগাদ চলবে তারা কিছু জানিয়েছেন কিনা আপনাকে, এবং নতুন কোনো কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীরা দিয়েছেন কিনা? এই যে
যে আজকের যে ব্লকেট কর্মসূচি এটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং বিকেল 3টা পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে সকাল 11টা থেকে এই ব্লকেট কর্মসূচি চলছে এবং সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাক সমর্থক কর্মীরা কিন্তু এখানে আসছেন এবং তারা এখানে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এবং এই পুরো রাস্তা নগর ভবনের যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তা কিন্তু বন্ধ করে দিয়ে তারা কিন্তু এই বিক্ষোভ জানাচ্ছেন যে বিএনপি যে নেতা রয়েছে ইশরাক হোসেন তাকে মেয়র পদে বসানোর দাবিতে কিন্তু তারা এই তাদের এই ব্লকেট কর্মসূচি চালাচ্ছে এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু এই নগর ভবনের যে প্রধান ফটক সহ যেসব ফটকগুলো রয়েছে সব ফটকে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে নগর ভবনের যে প্রধান ফটকটি রয়েছে ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে এখানে আজকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু ইশরাক সমর্থক যারা আছেন তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের এখানে যারা এসেছেন নেতা কর্মীরা এবং সমর্থক যারা আছেন তারা বলছেন যে আজকের এই ব্লকেট কর্মসূচিতে যদি অনতিবিলম্বে যদি সরকার দ্রুত এই ইশরাক হোসেনকে যদি মেয়র পদে বসানোর দায়িত্ব না আনে তাহলে কিন্তু এই ব্লকেট কর্মসূচি পুরো ঢাকা শহরেই তারা পালন করবে এবং পুরো ঢাকা শহরকে অচল করে দেওয়ার কিন্তু একটি হুঁশিয়ারি দিয়েছেন এখান থেকে এবং এখান থেকে আসলে যারা কর্মীরা আছেন তারাও বলছেন যে এই যে সরকারের এই যে কালক্ষেপণ এটি কিন্তু আসলে এই বিএনপি যে নেতা আছেন ইশরাক হোসেনকে এই মেয়র পদে না বসানোর একটি পায়তারা হিসেবে কিন্তু তারা দেখছেন এবং তারা খুব দ্রুত কিন্তু এই বিষয়ে একটি আসলে একটি সমাধানে আসতে চাচ্ছেন এবং তারা বলছেন যে খুব অতি দ্রুত তাদের এই দাবি মেনে না হলে কিন্তু এই ব্লকেট কর্মসূচি চলমান থাকবে এবং আরেকটি বিষয় বলে রাখে যে আজকের এই ব্লকেট কর্মসূচিতে কিন্তু যারা আসলে ভিতরের কর্মচারীরা আছেন তারাও কিন্তু এখানে গণ অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা এই উপদেষ্টা আসিফ মাহমুদ যিনি রয়েছেন তার কিন্তু পদত্যাগ দাবি করছেন এবং স্লোগানে কিন্তু এই নগর ভবনের যে প্রধান ফটকের সামনে এবং এখানকার যে আশেপাশের রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়ে আজকের এই ব্লকেট কর্মসূচি কিন্তু চলছে। তো মিম এই ছিল আমার কাছে আজকে নগর ভবনের সামনে থেকে ব্লকেট কর্মসূচি সবশেষ। নগর ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহরিন আনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই লক্ষ্য বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন করিডোর দেয়া ও নির্বাচন বিলম্বিত করাই প্রমাণ করে সরকারের আশপাশে ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসর। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই দুই নেতা। বিস্তারিত থাকছে জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। সভা সমাবেশ থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত আখ্যায়িত করে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের দাবিতে বিএনপি যেমন শক্ত অবস্থান নিয়েছে তেমনি হালের আলোচিত মানবিক করিডোর নিয়ে বেশ সোচ্চার হতে দেখা যায় দলটিকে। এসব আলোচনার মাঝেই সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আইন শৃঙ্খলার অবনতি ও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন প্রধান উপদেষ্টার আশেপাশে হাসিনার দোসররা অবস্থান করছে। জয়নুল আবদিন বলেন করিডোর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার। করিডোরের বিষয় চট্টগ্রামকে বিদেশির হাতে তুলে দেবেন, আপনি এত গুণীজন, আপনার সাথে এত গুণী ব্যক্তি, আপনি যখন গুণীজন হতে পারলেন বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য গুণীজন তো আপনি তৈরি করতে পারেন, অন্যের হাতে কেন তুলবেন? গুণীজন তো আমাদের মাঝে আছে, আপনি যেরকম আছেন এরকম বহু গুণীজন ব্যক্তি, বহু দক্ষ লোক, পোর্ট চালাবার মতো লোক আছে, বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দরকার। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে প্রিয় ভাইয়েরা। প্রেস ক্লাবে ভিন্ন আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলেই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করতে চাইলে তাদের প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। এই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যারা দীর্ঘদিন লড়াই চালিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
এ সময় বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বলেন, কোনো শক্তি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরা ঠেকাতে পারবে না। দেশের অস্থিতিশীলতা কাটাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মত বিএনপি নেতাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এই মুহূর্তে দেশে দ্বৈত এনআইডিধারী কেউ নেই। একই সাথে ডাটা সেন্টারের নিরাপত্তায় টেকনিক্যাল কাজগুলো চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। দেশে 586 জন দ্বৈত এনআইডিধারীদের প্রথমটি থেকে দ্বিতীয়টি বাদ দিয়েছে অনুবিভাগ। সম্প্রতি নাগরিকের এনআইডি তথ্য ফাঁস হলে ব্র্যাক ব্যাংক ও আনসার ভিডিপির এনআইডি যাচাই সেবা স্থগিত করে নির্বাচন কমিশন। বর্তমানে এনআইডি তথ্য ফাঁস ঠেকাতে বুয়েটে টেকনিক্যাল টিম কাজ করছে। ভবিষ্যতে কোনো ধরনের ডেটা যেন ফাঁস না হয় সে বিষয়ে সচেতন রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। কমিশনের সিদ্ধান্ত ক্রমে, সচিবালয়ের নির্দেশনা ক্রমে এই প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের জানা মতে দুটি এনআইডি আর কারো নেই। যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে, তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। এই ডেটা সেন্টার নিয়ে আমরা এই মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। এখান থেকে কোনো ডেটা লিক না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের দৈনন্দিন যে কার্যক্রম এটা চলমান রয়েছে এবং থাকবে। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 61 আইনজীবীর জামিন স্থগিতই থাকবে বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার সকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রাখেন। একই সঙ্গে আগামী 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এর আগে গত 22 এপ্রিল বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আওয়ামীপন্থী 61 আইনজীবীকে জামিন দেন। এরও আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে 115 আইনজীবী উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে গত 6 এপ্রিল 83 জন ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও 18 নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। 3 জন পালিয়ে যাওয়ায় 61 জনকে কারাগারে পাঠানো হয়। লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন তারা। এ নিয়ে শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেছে শিক্ষার্থীদের একাংশ। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন শিক্ষকদের দাবি আদায়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা? শাফিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম কিন্তু একেবারে এখন বন্ধ রয়েছে বললেই চলে। শিক্ষকরা গত 4 মে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে একাডেমিক কার্যক্রম এবং যে সেটা কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারপরে কিন্তু তারা বলেছেন যে এই একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তারা কিন্তু প্রশাসনিক কার্যক্রমে যে সহযোগিতা করতেন তারা সেটিও কিন্তু করবেন না। তবে তার আগে কিন্তু 7 কর্মদিবসের একটি আলটিমেটাম তারা দিয়েছিলেন। তার মধ্যে তারা বলেছিলেন যে তাদের শিক্ষকদের যে লাঞ্ছনার ঘটনা ঘটেছে গত 18 ফেব্রুয়ারি হামলার পর থেকে এখন পর্যন্ত, তো সেই সব ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেটি যতক্ষণ না পর্যন্ত দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন। আজকে সকালে সেই একই দাবিতে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রায় 1 ঘন্টা। প্রথমে তারা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন, তারপরে কিন্তু তারা ভিসি বাসভবনের গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। তবে এর আগেই কিন্তু এই অবস্থান কর্মসূচির আগেই বর্তমান যিনি ভারপ্রাপ্ত ভিসি রয়েছেন তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু
এই আলটিমেটাম দেওয়ার পরে বেশ কিছু শিক্ষার্থীদের যে 37 জন শিক্ষার্থীদের একটি লিস্ট করা হয়েছিল তাদের কিন্তু শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং এই কারণ দর্শানোর নোটিশের যে পরবর্তী যে বিষয়গুলো সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবেন বলে জানিয়েছেন। তবে শিক্ষকরা যেটি বলছেন যে মূলত তাদের যে দাবি রয়েছে সেই দাবি দৃশ্যমান যে ফলাফল সেটি কিন্তু তারা দেখতে চান এবং দেখার পরে কিন্তু তারা শিক্ষা কার্যক্রমে ফিরবেন। এরই মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের একাংশ কিন্তু তারা আজকে শিক্ষকদের সাথে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এবং তারা যেটি বলছেন যে শিক্ষকদের যে দাবি সেই দাবির সাথে তারা একত্রতা পোষণ করছেন এবং তারা চাচ্ছেন যে দ্রুতই যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে শাফিন কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। সহকর্মী রামিম চৌধুরী জানাচ্ছিলেন কুয়েট শিক্ষকদের কর্মবিরতির সবশেষ। নতুন হল নির্মাণ, পুরাতন হল সংস্কার, পরিবহন সংকট সমাধান সহ 7 দফা দাবি নিয়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে রাজধানী কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরেই তারা আবাসন ও পরিবহন সংকটে ভুগছেন। ঝুঁকিপূর্ণ ভবনেই বছরের পর বছর ধরে চলছে ক্লাস পরীক্ষা। ঢাকা জেলা প্রশাসন সমস্যা সমাধানে একাধিকবার আশ্বাস দিলেও তা পূরণ হয়নি। এ সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তাদের 7 দফা দাবির বিষয়ে ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানানো হয়। মূল দাবি সেটা হচ্ছে আমাদের যানবাহন ব্যবস্থা। আমাদের শিক্ষার্থীরা চলাফেরা করতে পারতেছে না, যে 2টা যানবাহন আছে তাও সেটা ভাড়ায় চালিত। জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের দাবিগুলো নিয়ে উত্থাপন করেছি এবং আমাদের যে প্রতিনিধিরা আছে তারা জেলা প্রশাসকের সাথে তাদের আলোচনা করে আমাদেরকে জানাবে। আমাদের শিক্ষক সংকট, আমাদের ক্লাসরুম সংকট, আমাদের ভবন সংকট, মানে আমাদের নাই বলতে কিছুই নাই। যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত 3 ভাই বোনের মধ্যে শিশু খাদিজা খাতুনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তার ভাই সজীব হোসেন ও বোন আয়েশা খাতুন। সকাল 8টার দিকে শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতরা স্থানীয় গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের সন্তান। স্থানীয়রা জানান সকালে শিশুরা পাশের একটি মাঠে খেলছিল। এ সময় খাদিজা খাতুন বলের মতো দেখতে একটি বস্তু কুড়িয়ে পায়। বাসায় নিয়ে এসে অন্য 2 ভাই বোনের সাথে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে খাদিজা ও সজীব গুরুতর আহত হয়। আঘাত পায় আয়েশাও। পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা খাদিজাকে ঢাকায় পাঠালে পথেই তার মৃত্যু হয়। জাতীয় রাজস্ব বোর্ড 2 ভাগ করার সিদ্ধান্ত সঠিক, তবে যেভাবে করা হয়েছে ঠিক হয়নি মন্তব্য করেছেন জাতীয় শ্বেতপত্র কমিটির প্রধান ও অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে বহুপাক্ষিক অংশীজনদের বৈঠকে একথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, আগের সরকারের চৌর্যবৃত্তির সাথে জড়িত রাজনীতিবিদরা পালিয়েছেন, ব্যবসায়ীরা চুপচাপ আর আমলারা বহাল তবিয়তে আছেন। এদিকে বৈঠকে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, পাচার করা অর্থের কিছু অংশ যদি আনা যেত তাহলে বাজেটে তার প্রভাব পড়ত। এদিকে অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেন, কালো টাকা সাদা করার যে নিয়ম আছে সেটা বাতিল করা জরুরি। নৈতিকভাবেও এটি সমর্থন করা যায় না। বাজেটের সাথে এই সংস্কারের সেই অর্থে কোনো আত্মিক সম্পর্ক নাই বা কোনো কাঠামোগত সম্পর্ক নাই। দ্য রিফর্মস আর অন দেয়ার ওন, দ্য বাজেট প্রসেস অ্যান্ড দ্য ফিসক্যাল মেজার্স আর অন দেয়ার ওন। There is a lack of coordination or interface between the two as it comes. আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে শিডিউল 2, শিডিউল 4 তার সেকশন 45-67 যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। ডিমের বাজার আবারও চড়া। প্রতি ডজন ডিমের দাম পৌঁছেছে 150 টাকার কাছাকাছি। খামার পর্যায়ে প্রতি পিস ডিমের দাম 1 থেকে 1.5 টাকা বাড়লেও খুচরা পর্যায়ে তা আরও বেশি। হঠাৎ ডিমের দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীরা উৎপাদক পর্যায়কে দুষলেও নতুন করে বাড়েনি মুরগির খাদ্য ও প্রয়োজনীয় উপকরণের দাম। তবে খামারিদের দাবি, তীব্র গরমে ডিম নষ্ট ও মুরগি মারা যাওয়ার প্রভাব পড়েছে দামে। অনেকেই ডিমের দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকেও দুষছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে।
দেশে ডিমের চাহিদার অন্যতম যোগানদাতা জেলা গাজীপুর। এখানে সপ্তাহ ব্যবধানে প্রতি পিস ডিমের দাম 9 টাকা থেকে বেড়ে হয়েছে 10 টাকা, আর গেল 1.5 মাসের হিসেবে বেড়েছে 2 টাকা পর্যন্ত। তবে দাম বাড়লেও বাড়েনি উৎপাদন খরচ। উল্টো লেয়ার মুরগির খাবারের দাম কমেছে বস্তা প্রতি 125 টাকা। ওষুধ বা অন্যান্য উপকরণের দামেও পরিবর্তন আসেনি। তবে কেন এই বাড়তি দাম? খামারিরা বলছেন, গরম ও বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মুরগি মারা যাওয়ায় উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। তাদের দাবি, উৎপাদন খরচ কমলেও এখনও লোকসানেই ডিম বিক্রি করতে হচ্ছে। বার্ড ফ্লুর কারণে দীর্ঘদিন অনেক মুরগি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে যে ডিমটা শর্ট হয়েছে, ওই শর্টের কারণে এখন আসলে ডিমটার শর্ট পড়ছে বলে ডিমের দামটা এখন একটু বাড়তি আর কি। 4 থেকে 5 মাস যাব ডিমের বাজার 8 টাকা থেকে 9 টাকা। অথচ প্রতিটা খামারি ডিম প্রতি দেখা যায় 2 টাকা থেকে 2.5 টাকা লস বিয়ার করছে। একই চিত্র খুলনা অঞ্চলের পোলট্রি খামারগুলোতেও। তবে এখানকার মুরগির খাবারের দামের বিষয়ে খামারিরা বলছেন উল্টো কথা। খাবারের দামের সাথে বেড়েছে মুরগির বাচ্চা ও ওষুধের দাম। সাথে হিট স্ট্রোকে শত শত মুরগি মারা যাওয়ায় অনেকেই উৎপাদন বন্ধ করে দিয়েছেন, যার প্রভাব পড়েছে বাজারে। খামারের এই প্রভাব পড়েছে খুচরা বাজারে। বরিশালে গত সপ্তাহে প্রতি ডজন ডিম 125 টাকা বিক্রি হলেও বর্তমানে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। আর হালিপ্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, বেশি দামে কিনতে হচ্ছে বলে বিক্রিও করতে হচ্ছে বাড়তি দরে। বাড়ছে কি কারণে এটা সঠিক বলতে পারবো না। আমরা তো অল্প কিনি, তো এই জন্য জানি না। এটা জানি আড়তদারেরা, যারা বেশি কেনা বেচা করে আনিয়ে, তারা বলতে পারবে এটা কিসের জন্য বাড়ছে। সব কিছু করে স্বরূপ কাঠি এলিয়ে তো বহুতবার ম্যাজিস্ট্রেট আইসে বলা হয়েছে যে এগুলো তো আমরা নিয়ন্ত্রণ করার কিছু নাই। কয়েকদিনের ব্যবধানে কুমিল্লার খুচরা বাজারে প্রতি ডজন ডিমের দাম 8 টাকা থেকে 14 টাকা বেড়ে দাঁড়িয়েছে 135 থেকে 140 টাকায়। চাহিদার বিপরীতে সরবরাহ স্বাভাবিক থাকার পরও দাম বাড়ার কারণ হিসেবেই সিন্ডিকেট ও দুর্বল বাজার ব্যবস্থাকে দুষছেন ভোক্তারা। কারণ কিন্তু সেটা তো আমরা জানি না। আমরা কিনে এনে বিক্রি করি, যারা বাজার নিয়ন্ত্রণ করে তারাই বলতে পারবে কি কারণে বাড়ছে। খামারিরা বলতেছে এত খাদ্যের দাম বেশি, আমরা কিভাবে ডিমের দাম কমাই, এই জন্য ডিমের দাম একটু বাড়তি পাবে। এর আগে গত বছরের অক্টোবরে দেশের ইতিহাসে সর্বোচ্চ 180 টাকা দরে প্রতি ডজন ডিম বিক্রি হয়। সে সময় বাজার নিয়ন্ত্রণে উৎপাদক ও পাইকারি পর্যায়ে দাম নির্ধারণ করে দেয় অন্তর্বর্তী সরকার। সাদাত শাহেদ, এখন। কানাডার টরন্টো শহরে একটি গাড়ির ওপর আরেকটি গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় একই পরিবারের 3 শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত তাদের মা ও আরও এক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গাড়ি চালক 19 বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণকে আটক করেছে পুলিশ। কানাডা থেকে আরও জানাবেন সৈয়দ ইফতেখার। স্থানীয় সময় রোববার রাতে কানাডার ব্যস্ততম শহর টরন্টোর র্যানফোর্ড ড্রাইভ এলাকায় একটি পার্ক করা গাড়ির উপর গাড়ি উঠিয়ে দেন 19 বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণ। এতে ঘটনাস্থলেই 3 শিশুর মৃত্যু হয়, যাদের বয়স 6, 13 ও 15 বছর। সম্পর্কে তারা 2 ভাই ও 1 বোন। এ ঘটনায় 35 বছর বয়সী তাদের মা এবং 10 বছর বয়সী আরও এক ছেলে শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি। আহত হয়েছেন 40 বছর বয়সী আরও একজন। One person's decision to drink and drive, which is a fatal decision this person made, and we as a Crown Police Service, we educate the public of the dangers of drinking and driving, and this is a result, a family is torn apart. পুলিশ আরও জানিয়েছে, চালক ইথান লিহুলিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে 12টি অভিযোগ ইতোমধ্যে আনা হয়েছে। দিন দিন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে কানাডার বিভিন্ন শহরে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি ওঠে গেল মাসে নির্বাচনের সময়ও। প্রধানমন্ত্রী মার্ক কার্নি সে বিষয়ে গুরুত্ব দেবেন বলেও জানান। নির্বাচনের আগে আগে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো কমিউনিটির উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় 11 জন নিহত হন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। এবার খেলার খবর। পাকিস্তানে 5 ম্যাচ টি20 সিরিজ খেলতে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকালে বিসিবিতে এক অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যদিও সীমান্তবর্তী মাঠে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সফরের ব্যাপারে বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি, তারপর এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদ ভাবে এই সফর শেষ করা যায়।
শেষ করছি এখন দুপুর। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। হত্যা চেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া। বিব্রতকর বলছেন সংস্কৃতি উপদেষ্টা। স্বরাষ্ট্রের দাবি, নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না। ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে নগর ভবনের সামনে ব্লকেট সমর্থকদের আইনি জটিলতাই কারণ বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। তারেক রহমানের দেশে ফেরা কেউ আটকাতে পারবে না, সরকারের আশপাশে স্বৈরাচারের দোসরদের অবস্থান, অভিযোগ বিএনপি। চড়া ডিমের বাজারে ডজনের দাম 150-র কাছাকাছি। গরমে মুরগি মারা যাওয়ায় উৎপাদন কমার দাবি খামারিদের। বার্ড ফ্লুর কারণে দীর্ঘদিন অনেক মুরগি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে যে ডিমটা শর্ট হয়েছে। আমরা হিসাব করি 10.5 টাকার মতো খরচ পড়ে, অথচ বিগত 4 থেকে 5 মাস যাব ডিমের বাজার 8 টাকা থেকে 9 টাকা। এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার আয়োজক ভারতের। টুর্নামেন্ট বাতিলের শঙ্কা, দাবি ভারতীয় গণমাধ্যমে। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।